গোপালগঞ্জ কেন আপনারা বাদ দিয়েছেন? গোপালগঞ্জে কেন যেতে পারেন না? মানে পদযাত্রায় না কোথায় যেতে পারি নাই বাদ দেওয়া হয়েছে? না, গোপালগঞ্জ বাতিল করি নাই, আমাদের প্রোগ্রামটা রিস্কেডিউলড হয়েছে। আমি আপনাকে গোপালগঞ্জের ঘটনাটাও এখন বলছি। ভাই সেদিন স্টার নিউজেও বলেছেন, এই একই ঘটনা বলেছেন যে উনার এলাকায় হাজবেন্ড পড়া ছেলেদের সাথে সমাবেশ করেছে, তারপরে হচ্ছে ওই উনার বাড়িতে যেতে গিয়ে ওরকম ট্রাক দেখে। শুনেন ভাই, হয়তো এই জিনিসটা দেখেন নাই যে যেইখানে সেদিন শ্রীমঙ্গলে পুলিশ এরকম লাইন ধরে দাঁড়িয়ে আছে আমাদেরকে আটকানোর জন্য, তার ঠিক পিছে বিএনপির সোনার ছেলেরা তারা এরকম ওই লাঠি সোটা এবং ওই যে কি জানি ওই যেই জিনিসটা আমাদের সমাবেশে পাওয়া গিয়েছে সেটাকে অস্ত্র বলে আখ্যায়িত করেছেন বিশিষ্ট সাংবাদিক এবং সারা মিডিয়াতে সেখানে আজ পর্যন্ত। হ্যাঁ, ওই যে সেই বড় হয়ে যায়, ওইটা যখন আমাদের ভলেন্টিয়ারদের হাতে থাকে তখন সেটা অস্ত্র হয়ে যায়, কিন্তু ছাত্রদল বা বিএনপির কারো হাতে থাকলে সেটা কোনো কিছু হয় না। ওইখানে খোদ বিএনপির লোকজন সেই জায়গায় তার হাতে যে অস্ত্র ছিল এবং সেই অস্ত্র নিয়ে সে পুলিশের পিছিয়ে দাঁড়িয়ে আছে। কি অবাক করা বিষয়, পুলিশের উপস্থিতিতে বারবার সহিংস হওয়ার এই ধরনের ঘটনা তারা ঘটানোর দুঃসাহস করতে পারে, কারণ তারা তো ব্লেসড, তাদের মাথার উপরে আশীর্বাদ আছে, এই যে আমার ভাইদের আশীর্বাদ আছে। এখন তারা সেটা শুধু এই হাতে যে এই ধরনের অস্ত্র হাতে নিয়ে পুলিশের পিছে দাঁড়িয়ে আছে এটা আমার বয়ান না, বিএনপির কর্মীরা নিজ ফেসবুকে আবার নানান রকম এই ভিডিও সাউন্ড টাউন্ড দিয়ে এডিট করে, এটা বিরাট ক্রেডিটের ব্যাপার। তো এই যে এনসিপির নেতাদেরকে তারা মারার জন্য আসতে পেরেছে, প্রতিহত করতে পেরেছে, এর চেয়ে বড় ক্রেডিট বিএনপির জন্য এখন আর কি হইতে পারে? কারণ আর কোনো কিছু তো কন্ট্রোল করতে পারতেছে না, আর কোনো ভালো কিছু তো দেখাইতে পারতেছে না, এনসিপি কে প্রতিহত করতে পারতেছে, এটাই তো ক্রেডিট। এখন ভাই বললেন যে ট্রাক নাকি এরকম রাস্তাঘাটে থাকে, একটা মহাসড়কে এরকম ট্রাক যারা পুলিশের পিছে দাঁড়িয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল আমাদের প্রতিহত করতে, তারাই যে এনে এখানে রেখে দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, লাভ তো হয় নাই। কারণ ওই যে এই যারা এখন এরকম রিয়াকশন দেখায় আমাদের কথার বিপরীতে, তারা কিন্তু হাসিনা আমলে টু শব্দটাও করতে পারে নাই। ওই খালেদা জিয়ার বাসার সামনে ট্রাকের গল্প নাই করলাম, বালুর ট্রাকের গল্প নাই করলাম বললে এখন ভাই আবার করে আবার সেই ওই পুরান ট্রাকের গল্পই বলবে। ভাইরা মাঠে ছিলেন, কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, সেটা আমরা অ্যাকনলেজ করি, সম্মান করি, কিন্তু সেই ঘটনাও আমরা ভুলে যাই নাই যখন শেখ হাসিনার ওই যে টাকলা ডাক্তার কি জানি একটা নাম, ওই ভদ্রলোক ডাক্তার মুরাদ, তখন আবার রাজনীতি সচেতন ছিলাম না তো অনেকের নাম মনে রাখতে পারি না, যাই হোক ওই টাকলা মুরাদ একটা বিভিন্ন জায়গায় জঘন্য ভাষায় সে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জনাব তারেক রহমান সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। তারপর আমি উনাকে ঢাকার প্রিন্স বলি, প্রিন্স অফ ঢাকা বলি, তো জনাব ইশরাক হোসেন, উনি প্রিন্স অফ ঢাকা, উনি তখন ওই টাকলা মুরাদকে তার কথার উত্তরে প্রতিবাদ করেছিল, করার পরে তারপরে ওই সময় হাসিনা আমলে পত্রিকা ঘেটে দেখেন তাকে অনলাইনে ভিডিও বার্তায় সেই টাকলা মুরাদের মতো লোকের কাছে ক্ষমা চাইতে হয়েছে। আপনারা কি মনে করেন যে আমরাও এখন আপনারা অন্যায় করবেন, আমরা আপনাদের কাছে সেই অন্যায়ের বিরুদ্ধে মাইর খেয়ে নতি স্বীকার করব? আপনারা তো মিথ্যা মামলা দিতেছেন, সেই আগের মতো ভাবতেছেন যে মিথ্যা মামলা দিয়ে আপনারা আমাদের ঘাড়ে ধরে আপনাদের কাছে মাফ চাওয়াবেন, আপনাদের কাছে নতি স্বীকার করাবেন। আমরা যতক্ষণ শেষ রক্তবিন্দু আছে শেষ পর্যন্ত আমরা মানুষের পক্ষে রাজনীতি করতে এসেছি, মানুষের পক্ষে কথা বলে যাব। হ্যাঁ, ক্ষতি কি আমাদের হচ্ছে না? আমি ব্যক্তিগতভাবে এখন তো অনএয়ারে বললে সমস্যা হবে, ভাইকে পরে জানিয়ে দিব, কতভাবে শুধু আমি এবং আমার পরিবার, আমি এনসিপি করি বলে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটার প্রমাণ দিব, সেটার দায় কি আপনি নিবেন কিনা জানতে চাবো। কারণ আমার পরিবারে যারা বিএনপি আছে তারা আমার জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়, এটার জন্য আমিও পারিবারিক ভাবে ভুক্তভোগী হই, সেই ভুক্তভোগী কিন্তু আপনারা হন না। আবার দেখেন আওয়ামী লীগের কথা বললেন যে ভাই যে ফ্যাসিস্ট ফিরে আসবে আমাদের কারণে, এই দেখেন এখানে আমি ঘাটতে ঘাটতেই বের করছিলাম, আওয়ামী লীগের নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল। এই যে গত 28 জুলাই সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল পুনর্নিয়োগ হয়েছে, সেখানে সবাই বলছে এবং বিএনপি পন্থী বিএনপির আইনজীবী ফোরামের লোকেরাই বলছে যে সেখানে নাকি
ও অনেক অনেক আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ভাই হয়তো জানেন না, আমি আপনাকে তথ্য দিলাম। আমি বিএনপির আইনজীবী ফোরামের সদস্য যারা, সেখানে অবশ্য আমার হাজবেন্ড ছিলেন না, থাকলে হয়তো তাকে সেটা দায় নিতে হতো। অন্যদের ভিডিও বার্তা দেখেছি, সেখান থেকে জেনে আপনাকে বলছি। আবার এনবিআর এর চেয়ারম্যান করা হয়েছে আওয়ামী লীগের একনিষ্ঠ আজ্ঞাবহ লোককে। তাহলে আপনারা কি ভালো মানুষ দেখেন না? ওই জন্য আমি বলি যে আপনার নিজ দলে যদি ভালো মানুষ থাকে দেন। ওই অনেকে ওই 13 জন 12 জনকে নিয়োগ দেওয়া নিয়ে প্রতিবাদ করে। আমি অবশ্য এটা নিয়ে এত কঠোরভাবে প্রতিবাদ করি না, কারণ আমার এক ভাই সুরুজ ভাই, উনি আমার ক্লাসমেট ছিলেন, এলএলবি করেছেন আমাদের সাথে। তো সুরুজ ভাইকে এখন আমি একটু পক্ষপাতিত্ব করলাম। তো আমি বলি যে যদি যোগ্যতা থাকে তাহলে আপনি নিয়োগ দেন, কিন্তু তাহলে আপনি করে সেটাকে শেষ স্বচ্ছতার সাথে পর্যন্ত নিয়োগ দেন। আপনি দলীয়করণ করবেন যাতে সেই প্রতিষ্ঠানের যেই আর্থিক প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নিতে পারেন, এটা তো গ্রহণযোগ্য না। আমরা নির্বাচন আগে দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টকে জনাব সালাউদ্দিন আহমেদের ছেলে কটাক্ষ করছে যে জাপানিজদের সাথে তাদের সংশ্লিষ্টতা নিয়ে, জাপানি রাষ্ট্রের সাথে আমাদের সংশ্লিষ্টতা নিয়ে, আমাদের কথাবার্তা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে তারা উনি প্রশ্ন করছেন। ফেসবুকে লিঙ্কডিনে স্ট্যাটাস দিয়ে উনি সেই কথা সমালোচনা করেছেন। অথচ উনার পরিচালিত কোম্পানি এখন জাপানি অনুদানের, মানে জাপানি বিনিয়োগের বিষয়ে উনার পরিচালিত কোম্পানি এখন দায়িত্ব নিচ্ছে। ওই যে এখন এটা তো আবার ওই যে ওই নাফিস শারাফতের ব্যবসা ছিল না, ওই মেনটেন করার। ভাই ভালো জানেন, ভাই এই বিজনেসে আছেন। ওই ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি। তো ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি গুলা তখন ওই নাফিস শারাফত যেমন তার ছেলেকে বসাইছিল, এখন আবার এই যে সালাউদ্দিন সাহেব ওই এসালমের টাকাগুলো চ্যানেল করার জন্য তার ছেলেকে দিয়ে এই ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে এইসব করছে। এইগুলা কি আমরা দেখার জন্য? এইগুলা দেখার জন্য আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করছি, এইগুলা দেখার জন্য কি মানুষ বিএনপি কে ভোট দিয়েছে?